আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল আমার একটা ইউটিউব কন্টেন্ট যেটা লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল। এই এপিসোডটি প্রচার হবার পরে বেশ কয়েকজন বলেছে যে ভাই এটা সত্যি না। আবার কেউ বলেছে ভাই আমি লালমনিরহাটে ফোন করছিলাম। আবার একজন বলল ভাই আমি লালমনিরহাটে লোক পাঠাইছিলাম। কেউ তো সেখানে দেখলো না যে ভারত দখল করে ফেলছে। এই রকম মানে কমেন্টসে কেউ জানিয়েছে, কেউ ইনবক্সে জানিয়েছে। তবে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আপনারা জানেন যে ডেইলি স্টার বাংলা সংস্করণের তিনি সম্পাদক ছিলেন এবং বর্তমানে আমেরিকায় আমাদের ওয়াশিংটনে যে বাংলাদেশের দূতাবাস আছে সেখানে প্রেস মিনিস্টার হিসেবে কর্মরত সাংবাদিক গোলাম মুর্তজা। তার লেখার হাত দুর্দান্ত। আমি তার লেখার একজন গুণমুগ্ধ পাঠক। যদিও তিনি যা লেখেন সেই কন্টেন্টের সাথে আমি একমত নই, ভিন্ন মত নিয়েও আমার কোনো সমস্যা নেই। তিনি এই প্রেস মিনিস্টার হওয়ার আগে, বিশেষ করে গত বছর জুলাই অগাস্টের আগে যখন ফেসবুকে কোনো ভিডিও আপলোড করতেন, কথা বলতেন, একক কোনো শো করতেন, প্রচুর ভিউ হতো আর কি, লক্ষ লক্ষ ভিউ হতো। কিন্তু আনফরচুনেটলি এখন তিনি যদি কিছু লেখেন না লেখেন তেমন ভিউটিও হয় না। তো তিনি, যেহেতু আমার খুব পছন্দের মানুষ এবং আমার ফেসবুক ফ্রেন্ড হিসেবেও তিনি আছেন, যদিও তার টাইম লাইনটা আমার খুব একটা দেখা হয় না, আমার আরেকজন প্রিয় মানুষ ইনবক্সে সেটা পাঠালেন এবং তারপরে আরো দুই একজন পাঠিয়েছেন। তো তিনি ফেসবুক স্ট্যাটাসে এটি নিয়ে লিখেছেন যে আমি ডক্টর আবুল হাসনাত মিল্টন শিক্ষিত মানুষ, দেশের বাইরে থাকেন, তিনি ভালো কিছু কথা বলেছেন। তারপরে আমাকে তিনি আওয়ামী লীগের কেউ মনে করে তিনি একটু বলেছেন। এগুলো নিয়ে আমাকে সমালোচনা করলে আমি মাইন্ড করি না, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। তো আমি আসলে একটু কৃতজ্ঞতা জানিয়ে নিই যে তার মতো এত বিগ প্রোফাইলের একজন মানুষ আমাকে নিয়ে যখন ফেসবুক স্ট্যাটাস দেন, তাতে আমার সম্পর্কে যারা চিনতো না তারা আমাকে চিনতে পারে। তো এই প্রচারটুকুর জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। যাই হোক, স্ট্যাটাসটা একটু পড়ি। এই আমার এই যে ৬২ কিলোমিটার দখল, এটা নিয়ে উনি বলেছেন, কিন্তু এত বড় মিথ্যা, শতভাগ মিথ্যা তথ্য ছড়ানো কি সরকারের সমালোচনা না দেশ বিরোধী প্রোপাগান্ডা? দেশের যে কোনো নাগরিক সরকারের সমালোচনা করতে পারে, কিন্তু দেশ বিরোধী প্রোপাগান্ডা কি চালাতে পারে? এইখানে আমার একটা কথা রয়েছে যে গতকাল গাজীপুরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি গিয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে। তিনি একটি মিটিং করেছেন এবং মিটিং শেষে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে তিনি আগামী নির্বাচন নিয়ে কথা বলেছেন। নির্বাচন ফ্রি ফেয়ার হবে, উৎসব মুখর হবে। আওয়ামী লীগ সম্পর্কে যথারীতি তিনি অনেক আপত্তিকর কথা বলেছেন। সেই সংবাদ সম্মেলনে কেন কোনো সাংবাদিক এই প্রশ্নটি তাকে করেননি? কেন সাংবাদিকরা বলেননি যে এরকম শোনা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে ওই চিকেন নেক লালমনিরহাটের ওই জায়গাটা ৬২ কিলোমিটার ভারতের দখলে চলে গেছে? এই প্রশ্নটি কেন করা হয়? আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে ওখানে সংবাদ সম্মেলনের আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে তার ব্যক্তিগত কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়ে দিয়েছিলেন যে এই সংবাদ সম্মেলনে ৬০, ৬১, ৬২ সম্পর্কিত কোনো প্রশ্ন করা যাবে না। তার মানে এই যে চিকেন নেকের ওখানে লালমনিরহাট সংশ্লিষ্ট যে ৬২ কিলোমিটার ভারতের দখলে চলে গেছে বলে আমরা প্রশ্ন তুলেছি বা আমরা বলছি, সেই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা যাবে না। কেন যাবে না? এবার আপনাদের কনফিউশনের জন্য বলি, যারা ভেবেছিলেন যে এর মানে লালমনিরহাটে বোধহয় ভারতের সৈন্যবাহিনী ঢুকে গেছে, ভারতের ট্যাঙ্ক ঢুকে গেছে, ভারতের লালমনিরহাট জেলায় যেখানে বাঙালিরা থাকে সেটা বোধহয় দখল হয়ে গেছে, বিষয়টা তা নয়। চিকেন নেক সীমান্ত এলাকার যে ন্যারো জায়গাটা, সেটা সেই জায়গাটায় ৬২ কিলোমিটার জায়গা যেটা জনবসতিহীন,
এবং কিছুটা অস্পষ্ট, সেই জায়গাটা ভারত দখলে নিয়েছে এবং এই বিষয়ে ভারত এবং বাংলাদেশ কেউ মুখ খুলছে না। গোলাম মর্তুজা ভাইয়ের প্রতি আমার অনুরোধ থাকবে, তিনি তো সরকারের সাথে ওয়েল কানেক্টেড যতদূর জানি, তিনি কি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করে এর সততাটা একটু নিশ্চিত করতে পারেন? আমি যে এই কন্টেন্টটা ইউটিউবে করেছি, আমি নিশ্চিত হয়ে করেছি এবং আমার সূত্রটা, আমি সূত্র বললে সেটা অনৈতিক হয়ে যাবে, কিন্তু আমার সূত্রটা নিজেই এটা বলেছে এবং সেই সূত্র এই সরকারেরই একজন উপদেষ্টা। আমি এটুকু বলে দিলাম, বাকিটা মর্তুজা ভাই আপনি আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করে জেনে নেবেন। এর বাইরে আরো একজন দেখলাম যে এই যারা লালমনিরহাট এই চিকেন নেক দখল হয়ে গেছে এটাকে গুজব বলে স্ট্যাটাস দিয়েছেন। তো দ্বিতীয় জনের নামটাও আমি বললাম না, কারণ তার সাথে আমার পরিচয় নাই। আমি গোলাম মর্তুজা ভাইকে চিনি, তার সাথে আমার মতের মিল না হতে পারে, বাট স্টিল উই ক্যান টক। কিন্তু দ্বিতীয় জন যিনি দিয়েছেন তার স্ট্যাটাসটা আমি গোনায় ধরি না এই কারণে যে তিনি প্রায় স্ট্যাটাস দেন, আবার স্ট্যাটাস প্রত্যাহার করেন, আবার ক্ষমা চান এবং আওয়ামী লীগারদের একটা অদ্ভুত গুণ, আমার আপনার দোষ তারা ক্ষমা না করলেও এইসব পরজীবীদের, এইসব প্যারাসাইটদের জন্য একেবারে ক্ষমার ঢালি নিয়ে বসে থাকে। সুতরাং সেই বিষয়টা বলবো না, কিন্তু আমার যেসব দর্শক, প্রিয় দর্শক, আমি চেষ্টা করি যে তথ্যগুলো আপনাদের সামনে দেই, সেটা আমার পক্ষে সর্বোচ্চ চেষ্টা থাকে সেটা ভেরিফাই করার। আর যখন সরকারের একজন উপদেষ্টা এই কথাটি বলেন তখন সেটি আমার অবিশ্বাস করবার কিছু নেই। এবং আমি এর বাইরেও আমি চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম মানে সাংবাদিক সহ, সো আই ওয়াজ কনভিন্সড, কিন্তু সেটা ইট ডাজন্ট মিন যে ওইখানে একেবারে লালমনিরহাটের ভিতরে ঢুকে গেছে আর্মি। সো আমার আশা করি এই বিষয়টাকে গুজব বলে যারা উড়িয়ে দিয়েছেন তারা একটু রিথিঙ্ক করবেন। এবার আসেন একটু ক্যান্টনমেন্টে ভীষণ কড়াকড়ি আরোপ করা হয়েছে। সকল আর্মি অফিসারকে তাদের টেলিফোনকে মনিটরিং এর আওতায় নিয়ে আসা হচ্ছে। তারা কার সাথে কথা বলছে, কোথায় কথা বলছে, কি কথা বলছে, এই সব কিছু এখন মনিটর করা হচ্ছে। পাশাপাশি তারা দেশের বাইরে যাদের সাথে কথা বলেন, বিশেষ করে তাদের আত্মীয় স্বজন, সেটাও তাদের হেডকোয়ার্টারে জানাতে হবে যে আমার 5 জন আত্মীয় আছে বিদেশে, আমি এই 5 জনের সাথে কথা বলি, তাদের নাম, তাদের ফোন নাম্বার, তাদের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত, এই সব কিছু দিতে হবে। এই ক্যান্টনমেন্টে হঠাৎ এই কড়াকড়ি আরোপে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। এই কড়াকড়ি যে শুধুমাত্র আর্মি অফিসার মধ্যে আছে তাও নয়। গত 5ই নভেম্বর 32 জন ভাবি আর্মি অফিসারের ওয়াইফ তাদের আজমির শরীফে যাওয়ার কথা ছিল, ভারতের আজমির শরীফে সফরের কথা ছিল এবং 5ই নভেম্বর গিয়ে 9ই নভেম্বর ফেরার কথা ছিল। তো এই 32 জন ভাবি ভিসাও পেয়েছিলেন, যদিও ভারতের ভিসা এখন পাওয়া খুব কঠিন, কিন্তু শেষ মুহূর্তে তাদের এই সফর স্থগিত করা হয়, তাদের যেতে দেওয়া হয়নি। কেন তারা আজমির শরীফে যেতে পারলেন না? এটা কি ভারতের একটা অংশ বলে? এটা কি সেনাবাহিনীর কোনো অর্ডারে, না ইউনূস প্রশাসনের অর্ডারে? এই জায়গাটা আমরা জানতে পারিনি, কিন্তু তারা বিদেশ যেতে পারেনি। তো এই বিষয়গুলো নিয়েও বেশ আলোচনা হচ্ছে এবং ক্যান্টনমেন্টের এই যে হঠাৎ কড়াকড়ি এবং এর মধ্যে আবার অর্ধেকের বেশি সেনা সদস্য যারা বাইরে ডিউটি করছিল তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া, সব মিলিয়ে ক্যান্টনমেন্ট কিন্তু এখনো আলোচনায় রয়েছে। দেশে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ছড়িয়ে পড়েছে সহিংসতা। চট্টগ্রামে প্রাণহানি এবং বিএনপি প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মধ্যে নাজুক প্রাক নির্বাচনী পরিবেশের ফিরিস্তি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা IRI। অক্টোবরে বাংলাদেশ ঘুরে যায় সংস্থাটির প্রতিনিধি দল। ওয়াশিংটনে ফিরে তারা যে প্রতিবেদন দিয়েছে তাতে নতুন করে ধাক্কা খেল কথিত ইতিহাস সেরা এবং উৎসবমুখর নির্বাচন আয়োজনের কালগল্প। অন্তর্বর্তী সরকার প্রায় 15 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি শুধু নয়,
চরম ও কট্টরপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব নিয়েও জনমনে হয়েছে উদ্বেগ। জুলাই সনদ নিয়ে সরকারের মিত্র দলগুলোর মধ্যে বিভেদ নিরসন না হলে গোটা সংস্কার প্রক্রিয়া মুখ থুবড়ে পড়তে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই সংস্থাটি। বলেছে, নির্বাচনের স্বচ্ছতা এবং রাজনৈতিক দলগুলোর বিশ্বাসযোগ্য অংশগ্রহণ জরুরি। দর্শক, ঢাকায় আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দেশ শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছিলেন প্রধান উপদেষ্টা। কিন্তু তার 2 সপ্তাহ পর আইআরআই প্রতিবেদনে দেখা যাচ্ছে অসংখ্য শঙ্কার ঘনঘটা। এমনকি সংস্থাটি আওয়ামী লীগকে দেশের অন্যতম বড় দল দাবি করে তাদেরকে নির্বাচনের বাইরে রাখায় জনগণের প্রতিনিধিত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলেছে। সংস্থাটি তাদের প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের সাফল্যের জন্য 3টি শর্ত নির্ধারণ করে দিয়েছে। এগুলো হলো সরকারের নিরপেক্ষতা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঐকমত্য কমিশনের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে অগ্রগতি। তবে সংস্থাটির প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে এসব শর্তের কোনোটি সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয়। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আন্তর্জাতিক নীতি ও নির্বাচনী বিশেষজ্ঞদের নিয়ে গঠিত আইআরআই এর প্রাক নির্বাচনী মূল্যায়ন মিশন বাংলাদেশ সফর করে অক্টোবরের শেষ ভাগে। তারা 20 থেকে 24 অক্টোবর পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট 59টি পক্ষের সঙ্গে মোট 21টি বৈঠক করে। এর মধ্যে ছিলেন নির্বাচন কমিশনের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। যমুনায় 21 অক্টোবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে হয় বৈঠক। সেই সময় অধ্যাপক ইউনূস দাবি করেন, বাংলাদেশে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে সঠিক পথে এগিয়ে যাচ্ছে তার সরকার। তিনি বলেন, এটি আমাদের তরুণ প্রজন্মের জন্য এক আজীবনের অভিজ্ঞতা হতে যাচ্ছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী 27 বছরের নিচে এবং তারা এবারই প্রথম ভোট দেবে। তবে অধ্যাপক ইউনূসের এই বৈঠকের 2 সপ্তাহ পর আইআরআই এর প্রকাশ করা মূল্যায়ন প্রতিবেদনে এসেছে নির্বাচনী পরিবেশ নিয়ে একরাশ হতাশা এবং শঙ্কার কথা। প্রধান উপদেষ্টার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি নিয়েও তোলা হয়েছে বড় ধরনের প্রশ্ন। যুক্তরাষ্ট্র সরকারের ঘনিষ্ঠ সংস্থাটি বলছে, উত্তাল পরিস্থিতির পর যে সংস্কার আন্দোলন গড়ে উঠেছে তা বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ একটি ভোটের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক রূপ পাবে কি না সেটি আগামী কয়েক মাসে পরিষ্কার হবে। অন্তর্বর্তী সরকারের সফলতা নির্ভর করবে তারা কতটা নিরপেক্ষ থাকতে পারে, নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং ঐকমত্য কমিশনের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন কতটা এগিয়ে নিতে পারে তার উপর। নির্বাচনের পরিবেশ নিয়ে নানামুখী শঙ্কা এবং প্রস্তুতিহীনতার কথা তুলে ধরেছে আইআরআই। জুলাই সনদের জন্য গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের তৈরি করা সনদের প্রশংসা করেছে সংস্থাটি, তবে সমালোচনাও করেছে কমিশন যে তাদের ম্যান্ডেট অনুযায়ী চলেনি এমন ইঙ্গিত রয়েছে প্রতিবেদনে। বলা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের ম্যান্ডেট ছিল নিবন্ধিত দলগুলোর মধ্যে উন্মুক্ত সংলাপ নিশ্চিত করা, পাশাপাশি মেরুকরণের রাজনীতির কারণে তৈরি হওয়া গভীর আদর্শগত ও প্রজন্মগত বিভাজন দূর করা। দর্শক, দেখা যাচ্ছে আইআরআই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনার উপর জোর দিয়েছে। অথচ অধ্যাপক আলী রিয়াজের পরিচালনায় ফেব্রুয়ারিতে ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হওয়ার সময় দেশে নিবন্ধিত রাজনৈতিক দল ছিল 52টি। এর মধ্যে মাত্র 18টি দল ডাক পায় আলোচনায়। তাদের বাইরে কিংস পার্টি, এনসিপি সহ নাম সর্বস্ব আরো 14টি সহ মোট 32টি দল ও জোট নিয়ে প্রায় 8 মাস চলে সংলাপের নাটক। এই সংলাপে বেশিরভাগ নিবন্ধিত দলকে শুধু বাইরে রাখা হয়নি, আলী রিয়াজ প্রণীত হারজোড়ো সংবিধান সরকারের মিত্র দলগুলোর মধ্যে তৈরি করেছে বিভাজন। ফলে মেরুকরণের রাজনীতি আরো ব্যাপক করে দলগুলোকে উত্তর আর দক্ষিণ মেরুতে ঠেলে দিয়েছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন ঐকমত্য কমিশন। আইআরআই বলছে, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে হলে রাজনৈতিক বিভাজন দূর করতে হবে, সংস্কারের প্রতি আস্থা বাড়াতে অব্যাহত সংলাপ, স্বচ্ছ নির্বাচন ব্যবস্থাপনা এবং রাজনৈতিক দলগুলোর বিশ্বাসযোগ্য অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তবে সেটা আদৌ সম্ভব কি না সে প্রশ্ন নানাভাবে এসেছে আইআরআই এর প্রতিবেদনে। বলা হয়, জুলাই সনদের বাস্তবায়ন এখনো অনিশ্চিত, কারণ
সময়সূচি নির্ধারণ ও প্রয়োগে প্রক্রিয়াগত অস্পষ্টতা এবং দলগুলোর অবস্থানে বিভেদ রয়ে গেছে। ঢাকায় আইআরআই প্রতিনিধিদের অন্তর্ভুক্তিমূলক এবং উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন অধ্যাপক ইউনূস। তবে বাংলাদেশ ঘুরে তার কোনো আলামত যে পাওয়া যায়নি সেটি প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট হয়ে উঠেছে। বলা হয়েছে, প্রাক নির্বাচনী পরিবেশ নাজুক রয়ে গেছে, রাজনৈতিক সহিংসতার বিচ্ছিন্ন কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটছে। স্থানীয় কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং নিরাপত্তা বাহিনীর প্রতি স্থায়ী অবিশ্বাস পরিস্থিতিকে জটিল করেছে। বাংলাদেশের চরমপন্থার উত্থান নিয়েও জানানো হয় শঙ্কা। বলা হয়, চরম ও কট্টরপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব অসহিষ্ণু বক্তব্যকে উস্কে দিতে পারে। এটি বাংলাদেশের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ভিত্তিকে দুর্বল করে দেওয়ার আশঙ্কা বাড়াচ্ছে। রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় অস্বচ্ছতা এবং নারীদের উপেক্ষা করা নিয়েও জানানো হয় উদ্বেগ। বাংলাদেশের নারীর নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানানো হয় প্রতিবেদনে। বলা হয়, এটিও নির্বাচনের পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। রাজনৈতিক ও নাগরিক জীবনে সক্রিয় নারীরা অনলাইন এবং জনপরিসরে হয়রানির শিকার হচ্ছেন। ভোটার তালিকায় রয়েছে ভারসাম্যহীনতা। দলীয় পর্যায়ে অন্তত ৫% নারীকে মনোনয়ন দেওয়ার অঙ্গীকার থাকলেও নারী প্রার্থীর হার কমছে। দর্শক, সম্প্রতি বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এর মধ্যে খালেদা জিয়া সহ ১০ জন নারী প্রার্থী মোট ১২টি আসনে মনোনয়ন পেয়েছে। এতে দেখা যাচ্ছে বিএনপি ৫% আসনে নারীদের মনোনয়ন দিয়েছে। তবে সরকারের মিত্র নাম সর্বস্ব কিছু দলের তালিকায় এই হার আরো কম। অন্তর্বর্তী সরকার যে পথে এগোচ্ছে তাতে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক এবং প্রতিনিধিত্বশীল হবে তা নিয়ে শঙ্কা জানানো হয়েছে আইআরআই এর প্রতিবেদনে। বলা হয়, দেশের অন্যতম বড় দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্ত প্রতিনিধিত্বশীলতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এর ফলে নির্বাচনের দিন সহিংসতা বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। নির্বাচনের সব রাজনৈতিক দলের কতটা অংশগ্রহণের প্রতিফলন ঘটাবে তা নিয়েও প্রশ্ন তুলেছে আইআরআই। সংঘাতের ঝুঁকি নিয়ে বলা হয়, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নাজুক, রাজনৈতিক উত্তেজনা প্রায় সহিংসতার রূপ নিচ্ছে। প্রতিদ্বন্দ্বী দলের সমর্থক, নিরাপত্তা বাহিনী এবং কার্যক্রম স্থগিত করা রাজনৈতিক নেটওয়ার্কের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ প্রাক নির্বাচনী সময়কে অস্থিতিশীল করছে। বাংলা ট্রিবিউনের এক খবরে বলা হয়েছে, আইআরআই এর মূল্যায়নের সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড়ের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, অনুমতিহীন সমাবেশের পর কর্তৃপক্ষ ব্যাপক গ্রেপ্তার চালাচ্ছে। দলীয় কার্যালয় ও কর্মীদের উপর স্থানীয় পর্যায়ের হামলা অভিযোগ জনমনে সম্ভাব্য অস্থিরতার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। এসব ঘটনায় বোঝা যায় রাজনৈতিক রূপান্তর এখনো নাজুক অবস্থায় রয়েছে। উচ্চমাত্রার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা স্থানীয় বিরোধের কারণে বড় ধরনের অস্থিরতা বাড়াতে পারে। আইআরআই মনে করছে এই অস্থিরতা নির্বাচনকে অনেক ঝুঁকিপূর্ণ করে তুলবে। কিছু অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ ও দুর্বল আইনি পদক্ষেপের কারণে দলগুলো স্বাধীনভাবে প্রচার চালাতে পারছে না বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। অভিযোগ করা হয়, এ ধরনের অবস্থা স্থানীয় পর্যায়ে উন্মুক্ত প্রতিযোগিতাকে সংকুচিত করছে। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে আইনি সংশোধন নিয়েও প্রশ্ন তোলা হয় প্রতিবেদনে। এতে বলা হয়, ২০২৫ সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকার একটি আইন প্রণয়ন করে। এতে বলা হয়, মানবতা বিরোধী অপরাধে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত কোনো ব্যক্তি সরকারি পদে থাকতে পারবেন না। এই আইন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্তদের উপর সরাসরি প্রভাব ফেলেছে। আইনের সমর্থকেরা একে জবাবদিহি ও পুনর্গঠনের দিকে অগ্রগতি হিসেবে দেখছেন। তবে সমালোচকেরা অভিযোগ প্রমাণ হওয়ার আগেই শাস্তি দেওয়ার নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রতিবেদনে ভোট সামনে রেখে নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপের দুর্বলতা তুলে ধরে আইআরআই। বলা হয়, প্রবাসী ভোট প্রথমবারের মতো চালু হওয়ায় এতে লজিস্টিক ও বিশ্বাসযোগ্যতার চ্যালেঞ্জ রয়েছে। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগেই ব্যালট ডাকে পাঠানো হবে। প্রবাসী ভোটার যাচাই, ডাক ব্যবস্থা ও ব্যালট ফেরত আসার সমস্যার শুরু হওয়া এখনো হয়নি। এতে প্রবাস থেকে ভোট প্রক্রিয়ায় ভুল হলে তা জনাস্থা ও নির্বাচন পদ্ধতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
নির্বাচনী পর্যবেক্ষক বাছাই প্রক্রিয়া অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশন দেশ জুড়ে ৭৩টি নাগরিক নেতৃত্বাধীন পর্যবেক্ষক দলকে অনুমোদন দিয়েছে। তবে অনুমোদনের মানদণ্ড এখনো অস্পষ্ট এবং কিছু দেশীয় প্রতিষ্ঠান আবেদন প্রক্রিয়ায় অসঙ্গতির অভিযোগ তুলেছে। কারো কারো অভিযোগ, তাদের পর্যবেক্ষক হওয়ার আবেদন অনুমোদনে দেরি করা হচ্ছে অথবা লিখিত ব্যাখ্যা ছাড়াই বাতিল করা হয়েছে। এটি বৈষম্যমূলক আচরণের ধারণা জন্ম দিচ্ছে। নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতির আশা করা হলেও নির্বাচন কমিশন ও ভোটারদের মধ্যে যোগাযোগের ঘাটতির কথা বলছে IRI। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার ঝুঁকি দূর করতে গিয়ে সরকার সশস্ত্র বাহিনীর উপর বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছে বলে মনে করে বাংলাদেশ ঘুরে যাওয়া এই প্রতিনিধি দলটি। বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনমনে অবিশ্বাস বাড়িয়ে তুলছে সংকট। প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশন, সামরিক বাহিনী ও পুলিশের ঘনিষ্ঠ সমন্বয় অত্যন্ত জরুরি। এটি সহিংসতা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারে। তবে এ ধরনের সমন্বয়ের প্রমাণ দেখতে পাচ্ছে না IRI। তারা বলছে, অসম্পূর্ণ আইনি কাঠামো, নিরাপত্তার ঝুঁকি এবং প্রক্রিয়াগত চ্যালেঞ্জ নির্বাচনের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ণ করতে পারে। দর্শক, প্রতিবেদনের শেষে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করতে 8টি সুপারিশ করা হয়েছে। তবে প্রতিবেদনের মূল অংশ বিবেচনায় নিলে দেখা যায়, জুলাই সনদ নিয়ে বিরোধ নিষ্পত্তি, গণভোট আয়োজন সহ কোনোটি বাস্তবায়নের সক্ষমতা নেই অন্তর্বর্তী সরকারের। আবার 15 মাসে যার প্রায় কিছুই বাস্তবায়ন করা যায়নি, আগামী ফেব্রুয়ারির আগে তা মিটিয়ে ফেলা এক দিবা স্বপ্ন। ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তা একদিকে যেমন সহিংসতার দাবানল ছড়িয়ে দিতে পারে, তেমনি IRI এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছেও বিষয়টি থাকবে প্রশ্নবিদ্ধ হয়ে। সব মিলিয়ে কিছুদিন আগেও IRI কে নিয়ে সরকারের স্বপ্ন পরিণত হচ্ছে দুঃস্বপ্নে। বহুমুখী আন্তর্জাতিক চাপের মধ্যে এবার নতুন গলার কাঁটায় পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংস্থার মূল্যায়নের প্রতিবেদন। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।